সো বাংলাদেশে আজকে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, এবং বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করছে যে খালেদা জিয়াকে আদৌ জীবিত না খালেদা জিয়া মারা গেছেন। সো আমি প্রথমে বক্তব্য শুরুতে বা কথা বলা শুরুতে আমি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং উনি অসুস্থ হলে ওনার রোগ মুক্তি কামনা করছি, যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রী। ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার আলোচনাটা শুরু করছি। সো অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছে যে খালেদা জিয়া কি মারা গেছে। অনেকে বলছে যে খালেদা জিয়া মারা গেছেন, খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে। সো যখন এই কথাটি আলোচনায় আসলো যে খালেদা জিয়াকে 16ই ডিসেম্বরের মৃত ঘোষণা করা হতে পারে, তখন আমি আমার অনেক ছোট ভাইকে বা অনেককে আমি বকাও দিয়েছি যে তোমরা এটা নিয়ে কি আলোচনা করছো, একজনে মানুষ মৃত, তাকে নিয়ে একজন মানুষ অসুস্থ বা মারা যাবে, তাকে নিয়ে তোমরা এরকম সমালোচনা কেন করছো। কিন্তু আসলে আলোচনা করতে গিয়ে আস্তে আস্তে যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, তখন এই জিনিসটা আমার বোধোদয়ে আসলো এবং এটা আমি জানার চেষ্টা করলাম, সত্যতা প্রমাণের চেষ্টা করলাম। যে সেটা হলো, তাদের যুক্তি হলো যে বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কিন্তু 15ই আগস্ট না। বেগম খালেদা জিয়ার 4টি বিভিন্ন সময় জন্ম তারিখ পাওয়া যায়, এর মধ্যে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন না। তো খালেদা জিয়ার জন্মদিন যদি 15ই আগস্ট না হয়, তাহলে কেন খালেদা জিয়ার জন্মদিন 15ই আগস্ট ঘোষণা করা হলো? তার মানে হচ্ছে 15ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। মানে জাতীয় শোক দিবসে 15ই আগস্ট যখন জাতীয় শোক দিবস হয়, আর এই শোক দিবস যখন সারা দেশবাসী পালন করে, তখন বঙ্গবন্ধুর প্রতি যখন গভীর শ্রদ্ধা নিবেদন করে, তখন আওয়ামী লীগের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি তাদের মায়া, মমতা, তাদের অনুভূতি প্রকাশ পায় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তো সেই জন্য 15ই আগস্টের জাতীয় শোক দিবসটাকে ধ্বংস করার জন্য, বঙ্গবন্ধুর প্রতি যে অনুভূতি, মানুষের যে ভালোবাসা, সেটাকে শেষ করে দেওয়ার জন্য টেকনিক্যালি তাকে কেউ না কেউ বুঝিয়েছে যে আপনি 15ই আগস্ট আপনার জন্মদিন ঘোষণা করেন, এই দেশের মানুষ আপনার জন্মদিন সেলিব্রেট করবে, বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবসটা ভুলে যাবে। তো সেদিন থেকেই উনি 15ই আগস্ট ওনার জন্মদিন পালন করা শুরু করলেন। তো আসলে একটু আমি ওনার কোনো কথা বললে তো ওনার এটার একটা সত্যতা যাচাই করতে হবে বা রেফারেন্সে কথা বলতে হবে। আমি আসলে সময় নিউজে এটা আছে, আপনারা সার্চ করলেই পাবেন, একটু দেখে নিয়ে ওনার অতীত জন্ম তারিখ আসলে কোনটা। সো এসএসসির যে সার্টিফিকেট সনদ, ওই সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে, বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর 1946। ওনার যে বিবাহ সনদ, জিয়াউর রহমানের সাথে যে ওনার বিবাহ হয়েছে, এই বিবাহ সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে 5ই আগস্ট 1944। তারপরে প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে ওনার জন্ম তারিখ হচ্ছে 19 আগস্ট 1947, এবং ওনার পাসপোর্টে যে জন্ম তারিখ সেটা হচ্ছে 19 আগস্ট 1945। আর প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে হচ্ছে ওনার 19 আগস্ট 1947। তাহলে ওনার 4টা জন্মদিন ব্যক্তির রেখে উনি কেন 15ই আগস্ট কেন জন্মদিন পালন করলেন? তার মানে এই দেশের বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সাধারণ মানুষ এটা রিসার্চ করে বের করেছে যে বেসিকলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 15ই আগস্ট যে জাতীয় শোক দিবস, সেই শোক দিবসটাকে বিতর্কিত করার জন্য উনি 15ই আগস্টে ওনার জন্মদিন ঘোষণা করেছে। এখন আসুন ওনার মৃত্যু নিয়ে। কেউ কেউ বলছে উনি এবার কেয়ার হসপিটালে উনি মারা গিয়েছেন, কেউ কেউ বলছে উনি লাইফ সাপোর্টে আছেন, কেউ কেউ বলছেন উনি খুবই অসুস্থ, মৃত্যুর মুখোমুখি আছেন। সো অনেকে বলছে যে উনি যদি মৃত হয়ে থাকেন, তাহলে কেন ওনাকে মৃত ঘোষণা করা হচ্ছে না। সো এর বিপরীতে মানুষের যে যুক্তিগুলো দিচ্ছে, যে সেটা হচ্ছে যে 16ই ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির একটি সবচেয়ে বড় দিন, বিজয় দিবস। সো এই দিনে যদি বেগম খালেদা জিয়াকে যদি মৃত ঘোষণা করা হয়, তার মানে এটা একটা শোক দিবস। দেখেন, একদিকে হচ্ছে বিজয় দিবস, আরেকদিকে হচ্ছে শোক দিবস। এই দুইটাকে মুখোমুখি করার জন্য, যেমন 24 আগস্টকে যেমন 1971 সালের সাথে 24কে যেমন মুখোমুখি দাঁড় করানোর একটা প্রক্রিয়া চলছে, একইভাবে 16ই ডিসেম্বর বিজয় দিবসকে শোক দিবসের সাথে মিশিয়ে ফেলার জন্য একটা প্রক্রিয়া চলছে। সো এই জন্য পরিকল্পিতভাবে
বেগম খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে বা ওনার মৃত্যু দিবসটি সেদিন নিশ্চিত করা হতে পারে 16ই ডিসেম্বরকে বিতর্কিত করার জন্য। সো এটা আদৌ কতটুকু আমার দৃষ্টিতে আমি অনেকটা 50-50 কনভিন্স যে আসলেই জামাত এই কাজটা করতে পারে, প্রভাব বিস্তার করে এবার কেয়ার হসপিটালের উপরে। আসলে বিএনপির বাংলাদেশে অনেক কিছুতে হাত নাই। এখানে বিএনপি ইনুসের সাথে বেসিক্যালি ইনুস এই কাজটা করবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য, 16ই ডিসেম্বরকে খাটো করার জন্য 16ই ডিসেম্বর এই কাজটা ওনাকে মৃত ঘোষণা করতে পারে। আমি 50-50 মোর দেন 50% আমি কনভিন্স যে এরা এই কাজটা করতে পারে, যেহেতু এরা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করার চেষ্টা করছে, মহান স্বাধীনতাকে যেভাবে খাটো করার, স্বাধীনতা যুদ্ধে শহীদদের যেভাবে খাটো করার চেষ্টা করা হচ্ছে, এখন আমি আর বিশ্বাস করতে আমার আর কোনো ন্যূনতম দ্বিধা নেই যে 16ই ডিসেম্বরই বেগম খালেদা জিয়াকে হয়তো বা মৃত ঘোষণা করতে পারে, এরকম একটা ষড়যন্ত্র এরা করতে পারে। তাই আমি দেশবাসীকে বলবো, বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, অন্ততপক্ষে এরকম বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যেন এরকম একটা ঘৃণ্য একটা ষড়যন্ত্র চক্রান্ত যেন না হয়, সেই দিকে আপনারা দেশবাসী সবাই খেয়াল রাখবেন। বিএনপির নেতাকর্মীদেরকে বলবো আপনারাও খেয়াল রাখবেন, এবং বিএনপির চেয়ারপারসনের জ্যেষ্ঠ ছেলে যেন তারেক রহমানকে বলবো, আপনার মাকে নিয়ে যেন বাংলাদেশের রাজনীতিতে জামাত এরকম ছিনিমিনি খেলতে না পারে, ইনুস যেন এরকম ছিনিমিনি খেলতে না পারে, আপনার মাকে যেন আর মৃত্যুর পরেও যেন বিতর্কিত করে না করে। সো মানুষের মনে প্রশ্ন, মানুষ ভাবছে যে ইনুস কি আদৌ থাকবে কি থাকবে না, ইনুসের বিদায় কখন হবে। কেউ বলছে যে ইনুসের বিদায় ঘন্টা বেজে গেছে, কেউ বলছে জানে ইনুস নির্বাচন দিবে না, থাকবে। এগুলো নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা হচ্ছে। বাট আমরা একটি কথা বলতে পারি যে ইনুস থাকবে না এবং ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত হবে। কারণ আমরা ইনুসের সাথে আমাদের যে খেলা, ইনুসের বিদায় ঘন্টা ইনশাল্লাহ আমরা ডিসেম্বরই হোক, ইনুসের সাথে আমাদের ফাইনাল খেলা ডিসেম্বরই ইনুসের বিদায় হোক। অলরেডি আপনারা জানেন যে লাগাতার আন্দোলন সংগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি যে কথাটি বলি যে ইনুসে 90% ইনুস পড়ে গেছে, 90%-এর মোর যদি আপনি বলেন যে ইনুস পড়ে গেছে। ইনুসের অবস্থা এত নাজুক, আন্তর্জাতিকভাবে যদি বলেন তাহলে ইনুসের অবস্থা খুব নাজুক, এবং লোকালি যদি বলেন মানুষ এখন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে একজন ঘৃণার পাত্র হিসাবে পরিণত হয়েছে ইনুস। আসলে একটু আন্তর্জাতিকভাবে একটু বিশ্লেষণ করি যে আন্তর্জাতিকভাবে সে কিভাবে নাজুক হয়ে পড়েছে এবং মানুষ কিভাবে তাকে আন্তর্জাতিকভাবে মানুষ তাকে ঘৃণা করা শুরু করেছে। সো মূল বিষয়টা হচ্ছে যে ইনুস তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। সো ইনুস যখন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তখন বিশ্বের আন্তর্জাতিক যারা মোরাল ছিল বা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মী সহ সকলে মনে করতো যে ইনুস বাংলাদেশের জন্য একটা ফিগার, সে বাংলাদেশের জন্য একটা শান্তির দূত। কিন্তু 5ই আগস্টের পরে আন্তর্জাতিকভাবে তার কাছে এই অর্গানাইজেশনগুলোর কাছে, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ আইসিসি সহ সবগুলো জায়গার মধ্যে তার বিরুদ্ধে এভিডেন্স সহ প্রমাণ সহ এই ইনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো গিয়েছে, এই অভিযোগগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে। আমরা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা অলরেডি তার বিরুদ্ধে কমপ্লেন করেছি, এবং এই সোমবারেও যাব আমরা জেনেভাতে গিয়ে তার যেই বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘনের যে তথ্য প্রমাণ, এগুলো আমরা ওইখানে কমপ্লেন আকারে জমা দিব। এবং আমরা সহ আমরা তো একটা উইংস, বাংলাদেশের শত শত উইংস এই ইনুসের এইগুলো নিয়ে বাংলাদেশে বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর সাথে কাজ করেছে। ইনুস যে বাংলাদেশের কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে, তার ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে আমাদের নেত্রীকে ফাঁসির আদেশ দিয়েছে, তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, পুলিশকে, দেশের জনগণকে খুন হত্যা, এই চিত্রগুলো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর কাছে গিয়েছে এবং তারা এগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে। সুতরাং আন্তর্জাতিক বিশ্বে ইউনুসের অবস্থান একেবারে নাজুক, তাকে আন্তর্জাতিক বিশ্ব আর কোনো সমর্থন করছে না। যেমন আপনি যদি বলেন যে মানবাধিকার কমিশনে ইউরোপিয়ান ইউনিয়নের যেই
জেনেভাতে যে বসে আছেন, উনি যে হেড, যে বলকার তুর্ক, সো উনি আগে আমাদের লোকজনের কথাই শুনতো না, ইউনূসকে উনি ফেরেশতা মনে করতো। কিন্তু এখন উনি আমাদের সাথে কথা বলছেন, আমাদের লোকজনের সাথে কথা বলছেন, কথা শুনছেন, অভিযোগগুলো আমলে নিচ্ছেন এবং ক্ষতি দেখছেন। সো ইউনূসের যে আন্তর্জাতিক যে কানেকশন ছিল, সেই কানেকশনটা একেবারে ভেঙে পড়েছে এবং তাকে আন্তর্জাতিকভাবে আর কেউ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বা বাংলাদেশের জন্য ফিগার মনে করছে না, তারাকে বাংলাদেশের একজন ভিলেন মনে করছে আন্তর্জাতিক বিশ্ব। সো আন্তর্জাতিকভাবে সে তার পক্ষে আর কেউ দাঁড়াবে না। এখন আসেন লোকালি আপনি বাংলাদেশের মানুষ 5ই আগস্ট আসার আগে মানুষের একটা ধারণা ছিল যে বাংলাদেশে যদি ইউনূসের মতো এরকম নোবেল বিজয়ী কেউ যদি বাংলাদেশের শাসন ক্ষমতা চালাতো, এরকম একটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। কিন্তু 5ই আগস্টের পরে ইউনূস যখন ক্ষমতা দখল করার পরে এই দীর্ঘ 14-15 মাসে বাংলাদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, মানুষের ব্যক্তি জীবনের উপরে চাঁদাবাজি, ধর্ষণ, খুন, মানে বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না কোথাও কোনো রাস্তার মধ্যে একটা ইট লাগিয়েছে অথবা কোথাও কোনো একটি কাঠের সেতু বা বাঁশের সেতু নির্মাণ করেছে, এরকম কোনো ঘটনা আপনি বাংলাদেশে ইউনূসের এই শাসন আমলে আপনি দেখাইতে পারবেন না। বরং আপনি কি দেখাইতে পারবেন? অনেক বড় বড় স্থাপনাতে আগুন দেওয়া হয়েছে, অনেক বড় বড় স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে, আপনার গাজীর ফ্যাক্টরি সহ, তারপরে প্রাণ RFL সহ, শাইন চাকলাদারের 5 তারকা হোটেল সহ অনেক প্রতিষ্ঠানে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। গার্মেন্টসগুলো বন্ধের পথে, মানুষের কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে, গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে গিয়েছে। এই যে একটা বাংলাদেশে একটা অরাজকতা, দুর্নীতি, লুটপাট, টেম্পু স্টেশনের আগে যেখানে মানুষ যদি চাঁদা দেওয়া লাগতো, আগে হয়তো 2 টাকা চাঁদা দেওয়া লাগতো, এখন চাঁদা দেওয়া লাগে 8 টাকা, 4 জনে যে চাঁদা যাচ্ছে। মানুষের ব্যবসা বাণিজ্য একদম থুবড়ে পড়েছে। যে এই নাজুক পরিস্থিতিতে গণতন্ত্র তো নাই বললেই চলে। আপনি গণতন্ত্র বাংলাদেশে আওয়ামী লীগ আমলে, শাসন আমল তো ছিল, কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে কি এরকম ছিল যে কাউকে নির্বাচন করতে দেয় না, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে? বিএনপিকে তো নিষিদ্ধ করা হয় নাই। বিএনপিতে বারবার বলা হয়েছে নির্বাচনে আসার জন্য, তারা আসে নাই। আজকে কি এখানে কি করা হলো? বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে না, 14 দলকে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে, কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না। নিরীহ মানুষকে জয় বাংলা বলার অপরাধে মানুষকে হত্যা করছে, মানুষকে পিটাচ্ছে, মপ করছে। 32 নম্বর আওয়ামী লীগ আমলে কি জিয়া রহমানের মাজার ভেঙে দিয়েছে? দেয় নাই। এখন ধানমন্ডি 32 নম্বর এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে এই কাজগুলো করেছে, এগুলো করার ফলে আপনি বাংলাদেশের মানুষ এখন মনে করে যে ইউনূস হচ্ছে বাংলাদেশের জন্য একটা ডেভিল, ইউনূস হচ্ছে বাংলাদেশে অশান্তির দূত। এই ইউনূসের কারণে আজকে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে। সো এই কারণে আন্তর্জাতিকভাবে এবং লোকালি ইউনূসের অবস্থান একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। আমি বলি, যদি মিনিমামও বলি যে 90% ইউনূস ইজ ফিনিশ, জাস্ট কোনো রকম 10% ইউনূস সার্ভাইভ করছে। যে কোনো সময় ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাল্লাহ। সেই ধাক্কা দেওয়ার জন্য পরিকল্পনা সবকিছু ঠিক আছে, এদেশের জনগণ রেডি, জনগণ প্রস্তুত। নভেম্বরের থেকে আন্দোলন লাগাতার কর্মসূচি আসছে। আমরা এর আগে বলেছিলাম শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে যে মার্চ টু যমুনা ঘোষণা করেছিলাম। সো কেন করেছিলাম, কি কারণে করেছিলাম, এটা আপনারা জানেন। পরবর্তীতে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, আমরা একাত্মতা পোষণ করেছি। তো সো ইনফরমেশনের ভিত্তিতেই বলছি, ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে ইউনূসের সাথে ইনশাল্লাহ আমাদের ফাইনাল খেলা হবে। ডিসেম্বরের ভিতরে ইউনূসকে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এই জগদ্দল পাথরের মতো যে চেপে বসে আছে আমাদের উপরে, তাকে ইনশাল্লাহ বিদায় করতে হবে এবং তার বিদায় গণটা ইনশাল্লাহ বাঁচবে। সবাইকে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন শরীর